আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভাষার মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রুবাবা দওলা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিল্প ও ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান শিল্পলোকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আছেন রহিম আফরোজ গ্রুপের পরিচালক এবং চেয়ারম্যান আগোরা সুপারস্টোর নিয়াজ রহিম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আপনারা সবাই চিনেন ব্যাংকিং সেক্টরে বেশ অনেক দিন ধরে আছেন সৈয়দ মাহবুবুর রহমান, উনি এখন আছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য। আমি নিয়াজ রহিম সাহেব আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি কোয়েশ্চেন। আমরা জানি যে রহিম আফরোজ কিন্তু বাংলাদেশের একটি অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং প্রায় দীর্ঘ ৬০ বছর ধরে আপনারা এই ব্যবসা পরিচালনা করে আসছেন এবং আপনার বাবা এটা শুরু করে বোধহয় 1954-এ। তো আপনি একটু বলবেন আপনাদের যাত্রাটা কিভাবে হয়েছে? আমরা জানি আপনারা বেশ 3টা ডোমেইনে কাজ করছেন, অটোমোটিভ মার্কেট প্রোডাক্টস আছে, আপনাদের এনার্জি পাওয়ার প্রোডাক্টস আছে এবং রিটেল স্টোরও আছে। ফার্স্ট রিটেল স্টোর আপনারা বাংলাদেশে এনেছেন। তো আপনাদের যাত্রাটা যদি একটু বলেন এবং এই বিভিন্ন জায়গায় যে ডাইভার্সিফাই করেছেন এটা সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ। এই ব্যবসাটা আমার বাবাই শুরু করলেন। আমরা এই দীর্ঘ 60 বছরে আমাদের অ্যাকচুয়ালি আমি ডাইভার্সিফিকেশন হয়েছে 1980 দশকের পরে, কারণ আমার বাবা মারা গেলেন 1982 সনে। তো তারপরে আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন ব্যবসার হালটা ধরি। সেইখান থেকে কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশন, আমরা ডানলপ টায়ার এবং অটোমোটিভ আফটার মার্কেটের উপরে আমরা কনসেন্ট্রেট করি ব্যবসাটা বাড়ানো। বাবার সময় উনি একা ছিলেন, বাবার পরে আমরা এখন ভাই এবং অন্যরা চলে আসছে। এখন ব্যবসার পরিধি বাড়ানো খুব প্রয়োজন হয়ে যাচ্ছিল, কারণ আমরা যখন যারা লেখাপড়া করে এখন ব্যবসায় আসছি, আমরা কি দেখব? তো আমাদেরকে এক একটা সেক্টর কিন্তু গ্রো করতে হলো। অ্যাজ এ সেকেন্ড জেনারেশন আমাদেরকে ফ্যামিলি হিসাবে একসাথে থাকতে হলে এবং একসাথে গড়তে হলে আমাদের এটা খুব প্রয়োজন। তো সেই হিসাবে কিন্তু আমরা গ্রো করেছি। তো আমরা বলবো এই যখন এই ব্যাটারিতে আমরা যখন মানে ব্যবসার হালটা ধরলাম 85-এর দিকে, আমরা দেখলাম বাংলাদেশে এই ব্যাটারির চাহিদার কিন্তু অনেক নতুন এরিয়া সেক্টর শুরু হলো। যখন আমরা 85-এ সৌর বিদ্যুতের মানে সৌর বিদ্যুৎকে জনপ্রিয় করার চেষ্টা করলাম। ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স আসলে ছিলেন আপনারা, না? এই সোলার সিস্টেম 85-এ কেউ বিশ্বাসও করতো না যে সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ করা যায়। তো আমাদের কোম্পানির একটা মূল্যবোধ হলো যে আমরা যেই ব্যবসায়ী করব সেটার একটা সামাজিক কন্ট্রিবিউশন থাকতে হবে। তো হাউ ডু উই কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি? তো সেটা করতে গেলে আমরা এই দেখলাম যে সৌর বিদ্যুৎ দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ ছড়ানো মানে ইনশাল্লাহ আমরা জানি এক সময় একটা উন্নতির জোয়ার চলে আসবে। এমন সেই বিশ্বাসে আমরা করি। 85-র দিকে 100% ডিউটি ছিল, হাই কস্ট ছিল, বাট পর্যায়ক্রমে এটা কিন্তু কমে আনে। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের অনেকেই জড়াই গেলেন এবং তাতে বোঝাতে সক্ষম হলো যে সরকারকে যে এটাকে ডিউটি কমালে বাড়াবে। তো তারপরে আবার এই 2000 সনে যখন দেখলাম বিদ্যুতের ঘাটতি যখন শুরু হলো, আমরা তখন আপনাদের আইপিএস ইউপিএস এগুলো তো দেখলাম, আইপিএস ইউপিএস এবং আমরা পাওয়ার জেনারেশন যখন রেন্টাল পাওয়ার আসলো, আমরা তখন রেন্টাল পাওয়ারও পেলাম। নাহলে আমরা এই উদ্যোগগুলো না নিলে ওই সময় যে বিদ্যুতের যে ঘাটতি ছিল সেটা পূরণ করা আমাদের যেত না, শিল্পগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তো সেইখানে আমরা এদিকে গেলাম। তারপরে আগোরাতে যাওয়া হলো, কারণ উন্মুক্ত বিশ্বে কিন্তু শিল্পের ভবিষ্যৎ কি হবে, কারণ এত বড় বড় মানে প্রতিবেশী দেশ থাকতে কি আঘাত আসবে এটা আমরা নিশ্চিত ছিলাম না। তো আমরা সার্ভিস সেক্টর ডাইভার্সিফাই করা উচিত। তো তখন 2001 সালে বোধহয় এনেছেন। 2001 সালে তখন দেখলাম যে সুপার মার্কেট নাই, আমরা কি খাচ্ছি, কত টাকা দিচ্ছি আমাদের কিছু জানা ছিল না। জাস্ট একটা অগোছানো পরিবেশ থেকে মানে বললাম দিস ইজ দ্য এরিয়া যেখানে আমরা একটা কন্ট্রিবিউশন করতে পারবো। আমি কিন্তু আপনাদের ওয়ান অফ দ্য ফার্স্ট কাস্টমার্স বোধহয় আগোরা। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। সেখান থেকে আমি বাজার করতাম তখন। তো সেখান থেকে আমরা বললাম আমাদের নিরাপদ খাদ্য, একটা সুষ্ঠু বন্টনের ব্যবস্থা, এগুলো করতে গেলে আমাদেরকে সুপার মার্কেটে হাত দিতে হবে। তো সেভাবে আমরা ওই সময় ইভেন
আমার ব্যাংকার ভাই আছেন এখানে, কোনো ব্যাংক কিন্তু এগিয়ে আসে নাই, কারণ ওইখানে কোনো আসলে এই কনসেপ্টটাই স্থাবর তখন সম্পত্তি জানা নাই, ছিল ইটস না অল বোধহয়। পেরিশেবল। জি জি তারপরও আমরা এই ঝুঁকিটা নিলাম, আলহামদুলিল্লাহ আজকে 15 বছর হয়ে গেল সুপার মার্কেটে জি বাংলাদেশে অনেক কিছু এক্সেলেন্ট। সৃষ্টি হয়ে গেছে। এটাই আসলে কোয়েশ্চেনটা ছিল যে এত ডাইভার্সিফাই করেও কিন্তু আপনারা প্রত্যেকটা সেক্টরে একটা কোয়ালিটি মেইনটেইন করেছেন। তো আমি সবসময়। পরবর্তীতে আপনাকে আবার এই কোয়েশ্চেনে Commitment আসব। important. জি, কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাহবুবুর রহমান সাহেব, আপনার কাছে কোয়েশ্চেন হলো, আপনি দীর্ঘ 27 বছর ধরে এই ব্যাংকিং এর সাথে জড়িত আছেন, বিভিন্ন ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে জড়িত আছেন, এবং আমরা দেখছি যে প্রায় 56টিরও মতো বোধহয় ব্যাংক আছে, স্কেজুল ব্যাংক আছে বাংলাদেশে। তো সেগুলো কিভাবে সাস্টেইন করছে এবং এটার ভবিষ্যৎটা কি? আপনার কি মনে হয় যে এদের কন্ট্রিবিউশনটা কি টু দ্য ইকোনমি? আসলে যেটা এসছে যে আমাদের 56টা ব্যাংক আছে, 56টা ব্যাংক আমাদের মতো ইকোনমির জন্য প্রয়োজন আছে কিনা, জি এটা নিয়ে অনেক বিতর্ক আছে। জি আপনি তো আমাকে জিজ্ঞেস করেন বা আমরা যারা ব্যাংকিং সেবায় পেশায় আছে অনেকদিন ধরে, আমাদের কাছে কখনোই মনে হয়নি বাংলাদেশের মতো একটা ইকোনমিতে এতগুলো ব্যাংকের প্রয়োজন আছে। সেটাই। কারণ সবাই কিন্তু আমরা আলটিমেটলি ওই মেইন স্ট্রিট ব্যাংকিং করছি, যে মানে আমার ব্যাংকের সেবার মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্সিয়েট করার মতো এমন কিছু কিন্তু নাই, সবাই একই জিনিস নিয়ে করছি এবং একই এলাকায় করছি। জি যদি এমন কিছু হতে ঠিক আছে ফাইন, যে আমার দেশের রিমোট সেন্টারে কোনো একটা রিমোট প্লেসে একটা ব্যাংক হচ্ছে শুধু এই সেবার জন্য, সেটা হলো একটা ব্যাপার ছিল, হয়তো সরকারের সেই ইচ্ছাও ছিল, জি কিন্তু আনফরচুনেটলি আমরা যারা ব্যাংকের যারা ওনার বা যারা আছেন তারা, আমাদের সবারই ইচ্ছা হচ্ছে যে, বা আমাদের শেয়ার হোল্ডার যারা থাকেন, কত তাড়াতাড়ি আমরা এটাকে প্রফিটেবল করতে পারি। সেটাই। সেটা করতে গিয়ে যেটা হয় যে আমাদের ইকোনমি সাইজ যেমন 150-160 বিলিয়ন ইউএস ডলার, এরকম একটা ইকোনমিতে 56টা ব্যাংকের প্রয়োজন নাই। সেই তো ওরা কি সাস্টেইন করতে পারছে? এখন ধরেন আমি তো মনে করি যে হয়তো খুব কাছাকাছি সময় না হলেও আমার মনে হয় মিড টার্মে আমরা কিছু মার্জার্স দেখব। সেটাই, এমএনএ কনসলিডেশন ছাড়া হবে। এমএনএ জি, ছাড়া হবে না, কনসিডার হতেই হবে। জি কেন নতুন যে 9টি ব্যাংক এসছে, আমি যতটুকু শুনেছি, জি দে আর স্ট্রাগলিং, রাইট দে আর স্ট্রাগলিং ফর ভেরিয়াস রিজনস। রাইট সো এটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে রাজনৈতিক কারণে 9টা ব্যাংক আসছে। জি সো আমার কাছে মনে হয় যে এতগুলো ব্যাংকের প্রয়োজন নেই, আমাদের কম ব্যাংক করে আমরা বরঞ্চ এটাকে সেবার মানকে আরো উন্নত করা, সেই গভর্নেন্সকে আরো ভালো করা, সেই যাতে করে আমাদের যারা গ্রাহক আছেন জি। তারা যেন ভালো সেবা পান আর এবং নতুন আমরা প্রজন্মকে লক্ষ্য করে যদি আমরা প্রোডাক্ট সার্ভিসেস নিয়ে করতে আসি, পারি। আমার এবং মনে আর হয় তাহলে ইথিক্যাল ভালো। ব্যাংকিং, যেটা জি অনেক সময় এতগুলো ব্যাংকে অনেক অনেক আনইথিক্যাল প্র্যাকটিস হয়ে যাচ্ছে, জি যেটা আমাদের সমাজের জন্য, আমাদের গ্রাহকদের জন্য কারোর জন্য কাম্য নয়। তো আমার কাছে মনে হয় যে সেদিন হয়তো খুব বেশি দূরে না যেদিন আমরা দেখব বেশ কিছু কনসলিডেশন মার্জার এগুলো আমি হচ্ছে। আপনাকে সাউথ আফ্রিকান ইকোনমি ইজ ভেরি বিগ ইকোনমি, হুম 6টা ব্যাংক মাত্র আছে। ওয়াও। বুঝতে আর পারলেন ওরা তো? পাচ্ছে ওরা সার্ভিস পাচ্ছে। দিতে। জি তো এটা হচ্ছে বেসিক্যালি, এবং ব্যাংকগুলো কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়, সেই ব্যাংকের ক্যাপিটাল বেজ অনেক স্ট্রং হয়, কাস্টমার বেজ অনেক ভালো থাকে, ডিপোজিট থাকে। তো সেই। আমার কাছে মনে হয় যে এতগুলো ব্যাংক আমাদের মতো দেশে না থেকে জি কম ব্যাংক হবে, জি কিন্তু কোয়ালিটি জিনিস হবে। Right. আপনি কোয়ালিটি চান না কোয়ান্টিটি চান? আর এখন তো সার্ভিস এক্সপিরিয়েন্স ইজ দ্য কি। এখানে Absolutely. যদি ভালো মতো আমরা সার্ভিস করতে পারি, কোয়ালিটি না মেনটেন করতে পারি, এথিক্যাল বিজনেস যেটা বললেন, হ্যাঁ। সেটা ওয়ান অফ দ্য কারণ আমাদের ব্যাংকের আমাদের প্রোডাক্ট একটাই, জি সার্ভিস। জি তো এই সার্ভিসটা যদি ভালো দিতে চাই, আমাদেরকে ভালো সেবা আনতে চাই, আমার মনে হয় ইটস ভেরি হাই টাইম যে তাড়াতাড়ি আমরা concentrate করি। জি নিয়াজুল সাহেব, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল। আপনি বলছিলেন সোলার এনার্জি নিয়ে। আমি যেটা শুনেছি যে আপনাদের বোধহয় একটা উদ্যোগ আছে যেখানে আপনার মাইক্রো ক্রেডিট দিয়ে শুধু 600 টাকার মধ্যে বোধহয় মান্থলি তারা ইলেকট্রিসিটি সাপ্লাইটা পাচ্ছে, যেটা আপনার গ্রামে গ্রামে যাচ্ছে, এবং প্রায় 50,000-এরও বেশি হোমে আপনারা দিয়েছেন এই ধরনের সার্ভিস। তো এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন যে কি ধরনের উদ্যোগ এটা এবং কতটা ইম্প্যাক্ট এটা তৈরি করেছে গ্রামে। আমি বলবো সোলার যেটা আমরা করেছিলাম এতদিন, সেটা হলো ইটকলের একটা প্রোগ্রামের মাধ্যমে। আচ্ছা তো তারা ওই যেটা ছিল একটা লং টার্ম ইনস্টলমেন্টে সেটা আমাদেরকে ফান্ড করতো, আমরা সেটা মাধ্যমে আমরা মানে যারা সোলার কিনতে আগ্রহী জি ওদেরকে সোলার দিয়ে আর তারপর কিস্তিতে টাকা নিয়ে দেওয়া। অ্যান্ড বাংলাদেশ এখন আজকে বিশ্বে 1 নম্বর ইন সোলার হোম লাইটিং সিস্টেম, আচ্ছা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্টের অনুযায়ী। আচ্ছা And আমরা ইদানিং আবার আরেকটা কাজ করেছি, এখন ইটকলের প্রোগ্রাম কিন্তু একটু স্কুইজ হয়ে গেছে ফর সাম রিজন, যেহেতু যে টাকাগুলো ওনারা দিয়েছিলেন ওদের টাকা ঠিক মতো ফেরত আসেনি, আচ্ছা যে কারণে ওনারা স্কুইজ করে ফেলছেন। ইন দ্য মিন টাইম আরেকটা যেটা আমরা করেছি, একটা ওই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা একটা এসআইবিএল এর সাথে এজেন্ট ব্যাংকিং জি আমরা চাচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে
জি সেখানে তাদের মাধ্যমে সোলার এন্ড সোলার অ্যাক্সেসরিজ ইনশাআল্লাহ আস্তে আস্তে মার্কেট করার জন্য, আচ্ছা যাতে মানে কারো উপরে ডিপেন্ডেন্ট কোনো এইড বা এই ধরনের এজেন্সির উপরে Self ডিপেন্ড না করে sustainable সেলফ যাতে হতে পারে। সাস্টেনেবল একটা জি। পর্যায়ে নিয়ে যাওয়া। জি এটার ইম্প্যাক্ট কিন্তু সাংঘাতিক, কারণ অন্ধকার ঘরে যদি আপনি একটা ভালো একটা লোককে বসায় দেন সে কিন্তু বেকার হয়ে যাবে, সেই কিন্তু আপনি যদি একটা আলো দেন সেই। সেইখানে অটোমেটিকলি একটা কিছু তার একটা উদ্যোগ করার বা একটা Empowerment কিছু কাজ হচ্ছে, করার তার এনভায়রনমেন্ট lifestyle-এ changes। ক্রিয়েট হয়ে যায়। জি এটা যেখানে যেখানে বিদ্যুৎ গেছে মাশাআল্লাহ ডেভেলপমেন্টের তো এটা ট্রেন্ড খুব আপনারা ভালো। এখনো এক্সপ্যান্ড করে যাচ্ছেন, এটা কি আমরা এখনো রিচটা বাড়ছে? জি জি বাড়ছে, এমন আমরা আরো এখন নিজের উদ্যোগ আমরা ট্রাই করছি এটাকে আরো ছড়ানোর জন্য। আচ্ছা ভাই, রিসেন্টলি একটা ইনফরমেশন যেটা আমরা জানি যে মনিটারি পলিসি যে চেঞ্জ এসছে, আমাদের সেন্ট্রাল ব্যাংক প্রায় 50 বেসিস পয়েন্ট কমিয়েছে রেট। তো এটার ইম্প্যাক্টটা কি হতে পারে? এবং আমরা জানি যে রিসেন্টলি ডিপোজিট রেটও অনেক কমে যাচ্ছে, লোনের রেটও অনেক কমে গেছে। আপনি এটার প্রোজ এন্ড কনসটা একটু বলেন যে এটা কোন দিকে যাচ্ছে এবং তাতে আমাদের ইকোনমিক গ্রোথে কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলতে পারে? আসলে সেন্ট্রাল ব্যাংক কি করে, একটা মনিটারি পলিসি প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদেরকে দেয়, এবং সেই মনিটারি পলিসির মাধ্যমে একটা দিক নির্দেশনা দেয় জি যে আমাদের কি ধরনের গ্রোথ হবে এবং কি ধরনের ইন্টারেস্ট রেট থাকবে, আমাদের এফএক্স এর কি হবে, সে এই মোটামুটি একটা দিক নির্দেশনা দেয় এবং ওই ভিত্তিতে আমরা কিন্তু ওই কাজ শুরু করে দিই। জি এখন ধরেন অনেক বছর পরে, প্রায় 3-4 বছর পরে আমরা একটা ইন্টারেস্ট রেট রিডাকশন দেখলাম 50 বেসিস পয়েন্ট, এবং ইনফ্যাক্ট সেটা হচ্ছে মানে সামনের দিকে আমাদের একটা উই আর এক্সপেক্টিং সাম রিডাকশন ইন ইন্টারেস্ট রেট। জি বাট ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু তার আগে থেকে কিন্তু ইন্টারেস্ট রেট পড়ে গেছে। কারণটা হচ্ছে যে আমাদের ডিমান্ড, যেটা বলি ডিমান্ডটা কমে গেছে লোনের। কেন কেন কমেছে? ইনফ্রাস্ট্রাকচার ওয়ান ইস্যু। আচ্ছা আপনি যখন একটা ইন্ডাস্ট্রি দিতে চান, আপনি কি দেখেন? আপনি একটা ভালো জমি চান, লোকেশন চান, আপনি গ্যাস চান, ইলেকট্রিসিটি চান, যেটা নিয়াজ বলতে পারবো না, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে গ্যাসের ব্যাপারে। যেমন ধরেন নিশ্চিত করে বলতে পারছি না আমি গ্যাস পাবো কি পাবো না। আমরা ব্যাংকে একটা সময় ছিল ডিমান্ড নোট পেয়ে গেলে সাথে সাথে কিন্তু আমরা লোন ডিসবার্স করে ফেলতাম। মানে ডিমান্ড নোট মানে হচ্ছে আপনি গ্যাসের লাইন পাচ্ছেনই, পাচ্ছেন কিন্তু এখন দেখা যাচ্ছে গ্যাস ডিমান্ড নোট পাওয়ার পরেও কিন্তু সাপ্লাইটা নেই। হচ্ছে না। 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, গ্যাসের কানেকশন পাওয়া যাচ্ছে না। আমি জানি বেশ কিছু আমার চেনা জানা আছে যারা হয়তো ইন্ডাস্ট্রি করেছেন, ডিমান্ড নোট পেয়ে গেছেন, পাচ্ছেন না। তার মানে ওদের এক্সপ্যানশনও হচ্ছে না, যারা প্রোডাকশন শুরু করছিল সেটা হচ্ছে না, কিছু যার হচ্ছে না। জন্য ওই রিকোয়ারমেন্টটাও নাই এবং এট দ্য মার্কেটে। সেম টাইম ইন্টারেস্ট বাড়ছে কিন্তু, মানে কি কম সাইকেলে বেড়ে হাউ ইট হ্যাঁ, এফেক্টস পুরো। এবং ইন্টারেস্ট রেট বাড়ছে। এখন আমি এজ এ ব্যাংক, এখন আমরা মনে করি অনেকে বলতে পারো তুমি ব্যাংকে ইন্টারেস্ট রেট চার্জ না করলে দিতে পারো, কিন্তু এটা তো ব্যাংকের টাকা না, আমি তো ব্যবসা করি, মানুষের টাকা নেই। জি আমার কাজটা হচ্ছে আমানত নেব এবং আমি লোন দেব। সেই এখন আমানতকারীকে তো আমার সময় মতো টাকা ফেরত দিতে হবে, তার ইন্টারেস্ট রেটও দিতে হবে। সেই কিন্তু যখন আমি দেখি এখানে দেখা যায় এমনও আছে, আমরা বলি ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড, এমনও হয় যে ওই ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ডের অ্যামাউন্টটা এত বেশি হয়ে যায় কাস্টমার দিতে পারছে না। 3 বছর একটা কোম্পানি যদি আপনার প্রোডাকশন দিতে না পারে সেই কি অবস্থা হবে? বিপ্লবেরও একটা এটা তাই হচ্ছে। হ্যাঁ তো এখন যদি ডিমান্ডটা কমে যাচ্ছে, তো ডিমান্ড কমে গেলে কি হয়? আস্তে আস্তে ইন্টারেস্ট রেট পড়তে থাকে। রাইট। তো আমার তো ডিপোজিটের প্রয়োজন নেই, কারণ আমি তো লোন দিতে পারছি না। সেই ডিপোজিট রেট তো বোধহয় ডাবল ডিজিট ছিল, এখন তো 6% এ বোধহয় এখন চলে এসেছে ধরেন না? 4.5, 5.5 এরকম জি, রেটে চলে গেছে জি। ফিক্সড ডিপোজিট রেট। জি তো আপনি যদি এখানে চলে যান তো আপনি কি করবেন? এখন তারল্য কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক, সেই এবং সেই জন্যই অলরেডি আমরা ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছিলাম। এখন মনিটারি পলিসি সেখানে আরেকটা অ্যাডেড একটা ডাইমেনশন দিলে yes, সামনের দিনে আরো কমতে পারে। জি এখন যদি আমাদের ডিমান্ড না বাড়ে, আমরা আশা করছি বাড়বে। এটা একটা রাজনৈতিক কারণে ছিল 15-16 দিকে যে 3 মাস যে একটা জি সমস্যা হয়েছিল, সেটা একটা কারণ ছিল, প্লাস ইনফ্রাস্ট্রাকচার কারণ আছে, বাট মূল কারণটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমি বলবো। আচ্ছা। মানে একজন ব্যবসায়ী, মানে আমরা যদি সব ওই যে ভ্যালু চেনে সবকিছু যদি সার্ভিস না দেই, ফ্যাসিলিটিস যদি না দেই, তাহলে কিন্তু আর এগুলা কিভাবে আমি শুরু এদের করব? ইন্ডাস্ট্রি একটা কেন ব্যবসা আসবো? শুরু করতে পারছি আমি না। কেন জি, আসবো? জি। এতে করে যেটা নিয়াজ ভাই বললেন যে আপনার ডিমান্ড কমে গেছে, জমির দাম, প্রপার্টির দাম কিন্তু বেশ পড়ে গেছে, জি এবং তাতে করে নন পারফর্মিং লোন বেড়ে গেছে। আমি আপনাকে বলি, কিছু কিছু কাস্টমার আছে হয়তো প্রোডাকশন দিতে পারেনি, বলছে ভাই আমার জমিটা বিক্রি করে আপনি টাকাটা অ্যাডজাস্ট করে ফেলেন, কিন্তু জমিটা যে বিক্রি করবে কার সে কাছে ক্রেতাও নাই। এক্স্যাক্টলি। এই অবস্থা হয়ে আপনি গেছে। কি দেখছেন এখন তো তো মোটে হলো এই রিডাকশনটাও দেখছি প্রায় কয়েক মাস ধরে হচ্ছে, তো তাতে কি নিচ্ছে লোনের না, প্রপেন্সিটিটা লোনের বাড়ছে? এখনো ডিমান্ড খুব বাড়েনি। আচ্ছা।
একটা ব্যাপার যেটা বলে বাংলাদেশ ব্যাংক বা অন্যরাও যে আপনার ফরেন লোন অনেক বাড়ছে, হুইচ ইজ ফাইন, কিন্তু ইন্টারনালি কিন্তু ডিমান্ডটা বাড়ছে না। অবশ্য আরো একটা কারণ আছে, কমোডিটি প্রাইস কিন্তু অনেক পড়ে গেছে। আমরা কি বলি, আমি যদি একটু লেমেন্স টার্মে বলি, আমরা প্রথমে এলসি খুলি, এলসিটা খোলার পরে যখন ডকুমেন্টটা আসে আমরা লোন ক্রিয়েট করি, সেটা হচ্ছে কিন্তু আমরা তখন লোন দিচ্ছি আপনাকে। কিন্তু যে প্রোডাক্টের দাম 100 টাকা ছিল, দাম হয়ে গেছে 60 টাকা, তার লোন কিন্তু কমে যাবে। সেটাই, আমি একই জিনিসই কিন্তু আনছি, সেটাই। তো সেটা কিন্তু একটা কারণ লোন কমে যায়। আপনি তেলের দাম দেখেন, তেলের দাম ছিল এক সময় $120-130 পার ব্যারেল, এখন প্রায় ধরেন $32-33 হয়ে গেছে। তো যদি এই লেভেলে নামে, প্রায় 70% দাম কমে গেছে। এখন আমি তেল নামতে যাই, আমার যে রিকোয়ারমেন্ট আগে ছিল সেই রিকোয়ারমেন্ট আমার নাই, আমার 70% রিকোয়ারমেন্ট কমে গেছে। তো স্বাভাবিকভাবে সেটাও কিন্তু আপনার ক্রিয়েশন অফ লোন in the industry ওটাও কমে will get গেছে। reduced. তো সেটাও কিন্তু একটা কারণ। মাহবুব, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলেছেন। আমি ব্যাক টু আপনার কাছে আসছি। আমরা জানি যে বেশ কিছু উদ্যোগ আপনারা নিয়েছেন, তবে যে এই ধরনের যে চ্যালেঞ্জেস আছে, এটা কিভাবে এফেক্ট করছে আপনাদের বিজনেসে? ফর এক্সাম্পল আমি বলি, যেরকম আপনারা তো পেরিশেবল আইটেম নিয়ে অনেক কাজ করছেন, আমরা জানি যে রিটেল চেইন যদি মেনটেন করতে হয়, এখানে ফর্মালিনের কথা আমরা শুনেছি অনেক, এখানে সাপ্লাইয়ের যে এই যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে, এগুলার এফেক্টটা কি, এবং তাতে কি আপনার মনে হয় যে সাস্টেইন করা যাবে, এবং আমরা কি আসলে গুড কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিসেস দিতে পারবো যদি এই ধরনের ফ্যাসিলিটিস না থাকে? না, উনি যেটা বলেন এটা বেশি ওই শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে আমরা মানে ইনভেস্টমেন্ট করলাম কিন্তু পাওয়ার কানেকশন পেলাম না, বাট আমার মিটার ঠিকই চলছে, বেড়ে যাচ্ছে। আর আমরা যেখানে আমরা ফোকাস করছি বেসিক্যালি হলো কৃষি পণ্য, এগ্রিকালচারের পণ্য। সেখানে আমাদের যেটা প্রবলেমটা যেটা হয় সেটা হলো সাপ্লাই চেইনের ব্যবস্থা নিয়ে, স্পেশালি ট্রান্সপোর্টেশন কস্ট। কিন্তু পেট্রোলের দাম না কমার কারণে পেট্রোলের দাম কিন্তু এখনো মানে ট্রান্সপোর্টেশন কস্ট কিন্তু এখনো ওইভাবেই আছে। তো এবং ইনফ্রাস্ট্রাকচার নাই, মানে আমরা কি মোডে নিয়ে আসবো সেটাও এখনো সুনিশ্চিত না। তো আমাদের এই 15 বছরে যেটা হয়েছে, আমাদের চাহিদা মেটানোর মতন আমরা এখন কন্ট্রাক্ট ফার্মিং, এই যে নিরাপদ খাদ্য পরিবেশ করার জন্য যা যা প্রয়োজন, আমরা কিন্তু ওই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। আপনারা কোয়ালিটিটা কিভাবে এনশিওর করছেন? কোয়ালিটিটা এই যে আমরা যেখানে ফার্মিং করছি সেখানে আমরা আমাদের একটা সুপারভিশন থাকছে, প্লাস বিসিএসআই এর সাথে আমাদের একটা পিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা এগ্রিমেন্ট আছে, যেখানে যে পণ্যগুলো আমাদের এখানে আসে একটা স্যাম্পল কিন্তু ওনাদের এখানে যায়, ওনারা পরীক্ষা করার পরে কিন্তু ওনারা সার্টিফাই করলে এটা শেলফে উঠে। সো এটা আমরা অ্যাক্রস অল স্টোরস হচ্ছে নাকি এটা স্পেসিফিক্যালি অল দি মেজর স্টোরস এটা করছে এখন, অল দি মেজর স্টোরস আমরা পার্টিকুলারলি করছি, মানে অল দি মেজর স্টোরসে করছে। তো সেইগুলো হয়। আমরা যেখানে প্রবলেমটা পড়ি আমাদের স্পেশালি সুপারমার্কেটের ক্ষেত্রে, সেখানে অনেকগুলো মানে আইন আছে যেটা কনফ্লিক্টিং। যেমন ফর এক্সাম্পল বিএসটি অনুমোদন দিলে ফুড এন্ড নিউট্রিশন সেটাকে মানে না, ফুড এন্ড নিউট্রিশনটাকে এফেক্ট করে সেটাকে আরেকজন মানে না। এরকম প্রায় 17টা এজেন্সি কিন্তু আসে এবং ফাইন করে। এই ফাইনের কোনো ভিত্তি নাই, আমাদের আত্মপক্ষ করার কোনো জায়গা নাই। তো এই ধরনের কনফ্লিক্টিং এগুলো আমাদের অবশ্যই কষ্টে, কারণ আপনি জানেন যে গ্রোসারি বিজনেস খুব লো মার্জিনে হাই টার্নওভার করতে হয়, তো সেটা নিয়ে আমাদের সমস্যা থাকে। তারপরে আপনারা চেষ্টা করছেন যাতে আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, এন্ড আমরা আমাদের সমিতি থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি। যেমন একটা এক্সাম্পল আমি বলি, আপনার ভ্যাট আমাদের সুপারমার্কেট থেকে কিনলে 4%, বাইরে থেকে কিনলে 2% বা নো ভ্যাট বেসিস। দ্যাট মিন্স আপনি কি আমাকে এনকারেজ করছেন, আপনি কি সুপারমার্কেট এনকারেজ করছেন না ডিসকারেজ করছেন, এটা আমরা এখনো বুঝি না। দ্যাটস ট্রু। সো এই ধরনের অনেক লেভেল প্লেইং ফিল্ড নাই আর কি, লেভেল প্লেইং ফিল্ড নাই। জি। মাহবুব সাহেব, আপনার কাছে কোয়েশ্চেন হলো, আমরা জানি যে ডিফল্ট রেট কিন্তু প্রায় 10% লেভেলে গেছে, আর একটু আগে আপনি বলছিলেন যে নন পারফর্মিং লোনের কথা। এই সম্পর্কে যদি একটু বলেন যে কেন এটা হচ্ছে এবং এটাকে কমিয়ে আনার জন্য আপনারা কি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন? ডিফল্ট রেট তো ওভারঅল ইন্ডাস্ট্রি 10% প্রায় ধরেন 9+। এটার অন্যতম কারণ হচ্ছে রিসেন্ট কিছু ঘটনা ঘটেছিল সরকারি ব্যাংকে, লাইক হলমার্ক হয়েছিল, বিসমিল্লাহ হয়েছিল, বেসিক ব্যাংক কিছু ইস্যু ছিল, ওটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যদি প্রাইভেট ব্যাংকের এনপিএল বলেন, প্রাইভেট ব্যাংকের নন পারফর্মিং লোন কিন্তু অনেক কম, 4-এর কাছাকাছি এরকম কিছু একটা। এখানে মূলটা হচ্ছে কি গভর্নেন্স,
সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে গভর্নেন্সটা যদি ঠিকমতো আমরা মেনটেন করতে পারি, জি যে যার রোলে আছে যে যার মতো করে কাজ করব, আমরা প্রফেশনাল যারা আছি আমাদের যে কাজ এক্সিকিউটিভ আমরা আমাদের কাজ করব, সেখানে বোর্ড শুড নট ডিকটেট, অর বোর্ড উইল গিভ জাস্ট এ স্ট্র্যাটেজি, একটা 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 ভিশন দিবে, একটা 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 তার মিশন থাকবে এবং ওখানে কিছু অ্যাকশন পয়েন্টস থাকবে, সেই অ্যাকশন পয়েন্ট অনুসারে আমরা কাজ করে যাব। আচ্ছা এখানে যদি ডিরেকশন থাকে বা যদি সুপারভিশনের ল্যাবস থাকে, জি যে আমার যে কাজটা হচ্ছে সেখানে কিন্তু একজন লোক তো কাজটা করছে না, একটা চেইন হয়ে যাচ্ছে চেইন আছে, জি। প্রত্যেকের জায়গাটায় যদি ঠিকমতো কাজ করতে পারি, দ্যাট ইজ ভেরি তো ইম্পর্টেন্ট। আমাদের গভর্নেন্সটা কি ঠিকমতো হচ্ছে না, তাহলে এই ধরনের লোন কিভাবে গেল এবং এখনো যে ডিফল্টার্স আমরা দেখছি আছে কেন সেটা হচ্ছে? একটা যেটা বললাম যে আমাদের ধরেন সরকারি ব্যাংকে যেটা হয়েছে, জি। এখানে অনেক ধরনের পলিটিক্যাল কারণ থাকে, রাজনৈতিক কারণ থাকে, যে কারণে অনেক সময় হয়তো দিতে চাচ্ছে না, হয়ে যাচ্ছে। জি আপনি বেসিক ব্যাংকে দেখেন কি ঘটনা ঘটলো। বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাংক ইন দ্য ইন্ডাস্ট্রি। এক্স্যাক্টলি আমরা নিজেরা অনেক সময় করতাম আসলে কিভাবে ম্যানেজ করছে, জি। কিন্তু গত কয়েক বছরে কিন্তু এটা হ্যাজ গন ডাউন দ্য লাইন, এক্স্যাক্টলি এবং এটার এখন ক্যাপিটাল নেগেটিভ। সেই তো ওটার ব্যাপার থাকে। আর যেটা হচ্ছে কি, আমাদের দেশে যেটা বললাম 56টা ব্যাংক যখন হয়ে যায় তখন একই কাস্টমারের পেছনে 56টা ব্যাংকে দৌড়ায়। রাইট এবং আমি আপনাকে বলি এমন অনেক কাস্টমার, ভালো কাস্টমার ছিল, জি সবাই মিলে আমরা ওনাকে এত পুশ করেছিলাম হ্যাঁ। যে বলতো আমাকে এলসি দেন। হুম উনি হয়তো আমাকে পরিচিত, আমাকে এলসি দিয়েছেন, আপনি কেন আপনাকে এলসি দিয়েছেন, কিন্তু উনি ওটা খেয়াল করেননি জি ওনার সে প্রোডাকশন ক্যাপাসিটি আছে কিনা, হুম নিয়ে নিচ্ছেন, জি নিয়ে করছে। এটা কিন্তু সো এই ব্যাপারটা কিন্তু ওই যে বললাম ইথিক্যাল ব্যাংকিং এর ব্যাপারটা আছে, আমার ব্যাংকের ব্যাপারটা আছে, আমি শর্ট টার্ম বেনিফিট দেখছি, কিন্তু সেই সেই লং টার্ম টেকসই সাস্টেইনেবল যে কথাগুলো জি, বলছেন জি। ওটা হচ্ছে। তো আমার তবে কাছে মনে এখানে হয় কিন্তু বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ পলিসি ব্যাংক চেঞ্জ করেছে এবং আমি দেখছি যে পজিটিভ কিছু এফেক্ট কিছু উদ্যোগ আসবে। নিয়েছে। জি, আপনার ওরা 14 সালে নিয়েছিল কিছু উদ্যোগ, 13 সালে নিয়েছিল কিছু উদ্যোগ, জি। কিন্তু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার সময়টা হ্যাঁ। বাড়িয়ে দিয়েছে। জি এখন এই সময় বাড়ানোর মধ্যে যারা গুড জি তারা বেরিয়ে আসবে, জি যারা ব্যাড তারা ব্যাড থেকেই যাবে। এতে সেই। করে হয়তো আপনার আমি একটা বলি প্রলঙ্গিং দ্য ডেথ, সেটা হয়তো হবে, জি কিন্তু আপনি হয়তো ইমিডিয়েট Right ব্যালেন্স way, শিটটাকে ইমপ্রুভমেন্ট পাবেন, জি। কিন্তু লং টার্মে পাবেন না। সেখানে আমার কাছে মনে হয় আমরা ব্যাংকাররাও উই নিড টু বিহেভ রেশনালি এন্ড প্রফেশনালি। এবং আপনি তো ব্যাংকিং অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, জি। এখন আপনারা যদি একসাথে হয়ে এ ধরনের কিছু পলিসি গত কিছু ডিরেকশন সেট করেন পলিসি তো তাহলে বোর্ড কিন্তু বেশ দেয়, বাট ভালো হয়। আমরা চেষ্টা জি, করছি, আমরা যারা প্রফেশনাল যারা আছি জি। আমরা চেষ্টা করছি আরো কিছু গুড প্র্যাকটিসেস গুলোকে আমরা শেয়ার করার জি, জন্য জি, জি। এবং ভালোভাবে কাজটা করার জন্য Right. ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেন Right. এই ধরনের যে বেরিয়ে আসতে পারি রাইট আমরা। রাইট জি নিয়াজ রহিম সাহেব, আপনারা কিন্তু রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন মিডল ইস্ট থেকে বোধহয়, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইকোনমিক অ্যাওয়ার্ড, গ্লোবাল ইসলামিক ইকোনমি ইসলামিক ইকোনমিক অ্যাওয়ার্ড। এটা কিন্তু বেশ ভালো সাড়া দিয়েছে, খুব ডিফারেন্ট টাইপের একটা অ্যাওয়ার্ড, এবং এটা বোধহয় কোনো একটা জাকাত জি। ফাউন্ডেশনের উপর বেস করে। এটা সম্পর্কে যদি একটু বলতেন। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমরা যখন ব্যবসা করি, ব্যবসার সাথে সাথে আমরা বলি আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। জি তো আমরা যে আগে যেটা আপনি দেখছেন জাকাতের সময় আমরা দেখতাম যে জাকাত বিভিন্নভাবে নষ্ট করে দিচ্ছে, শাড়ি লুঙ্গি এগুলো দিয়ে, এটা কিন্তু মানব কল্যাণে কোনো কাজে লাগে না। তো আমরা যেটা করেছিলাম আমাদের পরিচিতর মধ্যে এবং আমাদের কোম্পানির মধ্যে, যে আমরা যে জাকাত আমাদের যা হয় জি আমরা এটা দিয়ে গঠনমূলক কি করতে পারি। আচ্ছা And আলহামদুলিল্লাহ এখন আমাদের এক্সাম্পল দেখে আমাদের সাথে আরো অনেকেই যোগ দিয়েছে। দেওয়ার পরে আমরা আজকে বাংলাদেশে প্রায় 23টা জেলায় আমাদের কাজ হচ্ছে। বেসিক্যালি কয়েকটা এরিয়াতে আমরা ফোকাস করি। একটা হলো মানে আইডিয়াল ভিলেজ, মানে যে ভিলেজে আমরা স্যানিটেশন, জি কর্মসংস্থান করা, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, উমেন এন্ড চিলড্রেন বেশ হেলথ, কিছু এরিয়াতে বেশ আপনারা এই আসলে কাজ কন্ট্রিবিউট করতে গিয়ে করেছেন। জি আমরা বাংলাদেশে মাত্র এখন 8 বছর হলো এই উদ্যোগটা নিয়ে। জি আলহামদুলিল্লাহ আমি বলবো এইখানে আমরা যেই সব জায়গায় গেছি আমরা দেখেছি 3 থেকে 5 বছরের মধ্যে যারা আগে যাকাত নেওয়ার জন্য আসতো এখন তারা দেওয়ার উপযোগী হয়ে গেছে। এক্সেলেন্ট। আমার মনে হয় যে এই ধরনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আপনাদের মতো ব্যবসা যদি এই ধরনের উদ্যোগ নেয় আরো অনেকে এগিয়ে আসবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাহবুবুর রহমান সাহেব এবং নিয়াজ রহিম সাহেব। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে আসার জন্য, এবং আবারও আমাদের দর্শকদেরকে ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভাষার মাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।